মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। চাই কি আমার সেপাই পেয়াদাদের হুকুম দিও ওদের বাড়ি থেকে টেনে বের করে দেওয়া। গরিব হওয়া যে কত বড় অভিশাপ আজ তা হাড়ে হাড়ে মালুম হচ্ছে। তাহলেই একেবারে গভীর ঘুম, পাক্কা 3 দিন ঘুমিয়ে থাকবে। আবার ওই ন্যাকামি করছো? সত্যি করে বলো, কে তোমার ওই আশিক? এসো, আজ আর কোনো কসুর বাকি রাখবো না। বহুত নসিব করে এরকম গোটা একটা রাত পেয়েছি আমরা। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন বুড়ো কাজীর বিবি শেষ পর্ব। বেগম শেহরাজাদ শোনাচ্ছেন এক বৃদ্ধ দম্পতির কাহিনী। বৃদ্ধ দম্পতি রাস্তায় রাস্তায় ভুট্টার খই বিক্রি করে বেড়ায়। তাদের একমাত্র সুন্দরী যুবতী মেয়ের ওপর কাজী সাহেবের নজর পড়েছে। বুড়ো কাজী ওই মেয়েকে বিয়ে করতে চায়। এদিকে কাজীর বিবি আছে, ছেলে মেয়ে আছে। কাজীর সবচেয়ে ছোট সন্তানের বয়স এই বৃদ্ধ দম্পতির মেয়ের চেয়ে বেশি। কিন্তু তাতে কি, ওই মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে কাজী। এই খবর জানে সারা শহর। মাঝে মাঝেই বৃদ্ধ দম্পতিকে তুলে নিয়ে গিয়ে কাজী নানাভাবে উত্ত্যক্ত করে। শেষে ওই বুড়ো কাজীকে শাদী করতে রাজি হয় বৃদ্ধ দম্পতির মেয়ে, কতকটা জোর করেই। এখানে এই মেয়েটির রাজি হওয়াটা আত্মহত্যারই শামিল। আত্মহত্যা কি বলছেন হুজুর? আত্মহত্যা করলে তবুও ভালো, মরে বেঁচে যাওয়া যায়। বেঁচে থেকে কষ্ট ভোগ করার জ্বালা যে আরো বেশি। আবার তোমরা কাহানির ফালসাফা শুরু করলে আপা? বলেছি না, কাহানির মাঝে এইসব ফালসাফা, এইসব তত্ত্বকথা আমার ভালো লাগে না। দুনিয়া আজাদ কিন্তু ঠিক বলছে বেগম। কাহানির মধ্যে এইসব তাত্ত্বিক আলোচনা শুরু করলে কাহানি শোনার মজাটাই মাটি হয়ে যায়। বারে, নিজেই আলোচনা শুরু করে এখন নিজেই বলছেন এসব করলে কাহানি শোনার মজাটাই মাটি হয়ে যায়। বেশ লোক তো আপনি। না মানে আমি বলছিলাম কারণ মেয়েটার জন্য আমার ওই হয় না, একটা খারাপ লাগছিল, তাই না বলে পারলাম না। আপা সাবধান, শুনেছ হুজুরের অন্য মেয়ের জন্য খারাপ লাগছে। সে লাগুক না, ক্ষতি কি? দিনের শেষে তো আমার কাছেই ফিরে আসতে হবে। দুনিয়া আজাদ, আমার মনে হয় এইসব আলোচনা ছেড়ে এবার কাহানি শুরু করাই উচিত। সে তো আপা শুরু করার জন্য বসেই আছে, আপনিই তো হুকুম দিচ্ছেন না হুজুর। হুকুম? বেশ, শুরু করো বেগম। জি হুজুর। তো শাদিটা তো হয়ে যায়। শাদির রাতে সকলে যখন আনন্দ ফুর্তি করছে, তখন সবার আড়ালে বেটিকে বুকে জড়িয়ে ধরে আম্মি কেঁদে ফেলে। কাঁদছো কেন আম্মি? আজ তো তোমার খুশি হওয়ার দিন। কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছিস বেটি? কি যে বলো না আম্মি, নুনের ছিটে দিতে যাব কোন দুঃখে? আমি সে কারণে বলছি না, বলতে চাইছি যে থাক থাক, আর বলতে হবে না। গরিব হওয়া যে কত বড় অভিশাপ আজ তা হাড়ে হাড়ে মালুম হচ্ছে। এবার তোমরা বড় লোক হয়ে যাবে। আর তোর তোর কি হবে বেটি? সেটা একবার ভাবলি না? ভাববো না কেন, খুব ভেবে রেখেছি। আচ্ছা, কি কি ভেবে রেখেছিস শুনি? সে এখন বলা যাবে না, কেউ যদি শুনে ফেলে। শুধু একটা কথা বলো, আমি যদি কোনোদিন এমন কিছু করি যাতে লোকে আমাকে দুও দেয়, তখন তুমি অন্তত আমায় ভুল বুঝবে না আম্মি? বলো। বেটির কথা কিছুই বুঝতে পারে না আম্মি, বোঝানোর সুযোগও হয় না বেটির। তার আগেই নতুন বিবিকে কাজীর শোয়ার ঘরে নিয়ে যেতে এসে পড়ে এক দঙ্গল মেয়ে। বিয়ে শাদী মিটে যায়,
কাজী সাহেব কিন্তু কথা রাখে। শাদির পর থেকেই বৃদ্ধ ভুট্টাওয়ালা ও তার বিবির ইজ্জত বেড়ে যায় বাজারে। তাদের বিরক্ত করা তো দূরের কথা, বিপদে আপদে তাদের সাহায্য করতে এগিয়ে আসে কাজীর দলবল। কি চাচা, তোমার গাড়িটা একটু ঠেলে দেবো নাকি? আরে না 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 না, আপনি হলেন গিয়ে কাজী সাহেবের পেয়াদা, আপনি কেন আমার এই ভাঙা গাড়ি ঠেলতে যাবেন? আরে চাচা, তুমি হলে গিয়ে কাজী সাহেবের বিবির আব্বা। সরো তো দেখি, সরো সরো সরো, গাড়িটা আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। আরে না 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 হুজুর। আরে চুপ করো তো। বলছিলাম কি চাচা, তোমার কথা তো কাজী সাহেব বেশ মানে টানে। হ্যাঁ, তো সাহেবকে আমার কথা একটু বলো না, কি গো? আপনার কথা বলবো? কি কি বলবো হুজুর? এই দেখো না, প্রত্যেক দিন রাতে আমার পাহারা পড়ে, দিনের বেলা অন্য লোক থাকে। আজ প্রায় 5 বছর হয়ে গেল আমি কাজী সাহেবের পেয়াদা। আজ পর্যন্ত কোনো দিন দিনে কাজ করে রাতে ছুটি পাইনি আমি। 5 বছর ধরে রোজ রাতে পাহারা দিয়ে চলেছি। রোজ রোজ রাতের বেলা কাহাতক বিবিকে ছেড়ে থাকা যায় বলো? আমার বিবি তো এদিকে ক্ষেপে আগুন হয়ে আছে, বলেছে এমন চললে বাপের বাড়ি চলে যাবে। তুমি একটু বলে কয়ে দেখো না, আমার কাজের সময়টা যদি একটু রাতের বদলে সকালে করে দেন সাহেব। সে কি আর আমি বললে তিনি করবেন? খুব করবেন। একবার 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 বলে দেখো না, তুমি হলে গিয়ে ওর বিবির আব্বা, ওনার গুরুজন। তোমার কথা শুনবেন না তো কার কথা শুনবেন বলো? গুরুজন? কিন্তু ওর বয়স তো আমার চেয়ে বেশি, কম করে বছর 10 বড় তো হবেনি আমার চেয়ে। সে আর দেখছে কে? আসল কথা হলো তুমি ওর বিবির আব্বা, ওর শ্বশুর। জামাই হয়ে শ্বশুরের কথা রাখবেন না? দেখো না, দেখো না চাচা। সে হয়তো রাখবে কাজী সাহেব, কথা রেখে খুশি করে দেবে শ্বশুর মশাইকে। কিন্তু শ্বশুর মশাইয়ের বেটির কি? তাকে তো খুশি করতে পারে না বুড়ো কাজী। রোজ রাতে এসে এক কাণ্ড, রাতের বেলা আতর মেখে বিবির পাশে গিয়ে বসে সে। সালাম হুজুর। সালামের কি আছে বিবি জান? মিয়া বিবির মধ্যে এসব সালাম টালামের আদব কায়দা কেন আবার? তা কি করে হয়? আপনি আমার স্বামী, আমার অন্নদাতা, আমার মালিক। বিবি জান, কি বললে? কি বললে? আরেকবার আরেকবার বলো, আরেকবার বলো। তা কি করে হয়? আরে না 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 না, ওসব না, ওসব শুনতে চাইনি। তাহলে কি শুনতে চান হুজুর? মেহরবানি করে হুকুম করুন একবার। ওই যে গো, ওই যে, ওই আমি যেন তোমার কি? আমার স্বামী, আমার অন্নদাতা, আমার মালিক। তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। হায় আল্লাহ, এ কি কথা বলছেন হুজুর? তাহলে আমার কি হবে? আরে না না, ভয় পেও না, ভয় পেও না। আমি এখন মরছি না। তোমার পেটে অন্তত 4-5টা औलाद पैदा না করে মরতে পারি কখনো? হ্যাঁ বিবি জান? ছাড়ুন হুজুর, নিজের সুখের জন্য তাদের দুনিয়া এনে কষ্ট দিয়ে লাভ কি? কেন কষ্ট দেব? কেন কষ্ট দেবার কি আছে? কষ্ট পাবে না তারা? তারা খাবে কি, পড়বে কি, থাকবে কোথায়? আপনার যা আছে তার সবই তো আপনার অন্য বিবিদের औलादদের। তারা কি আর আমার औलादদের ভাগ দেবে? একদিন হয়তো দূর করে তাড়িয়েই দেবে এ বাড়ি থেকে। কবি নাই। আমি কালই আমার যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দিচ্ছি বেগম। তারপর তোমার যদি ইচ্ছা হয় তো তুমি ওদের তাড়িয়ে দিও। ওই বিবিগুলো তাদের যত औलाद সব কটাকে একেবারে ঘাড় ধরে তাড়িয়ে দিও। চাই কি আমার সেপাই পেয়াদাদের হুকুম দিও ওদের বাড়ি থেকে টেনে বের করে দেওয়ার। সত্যি? হ্যাঁ, আল্লাহর নামে কিরা কেটে বলছি, একদম সত্যি। তারপর শুধু আমি আর তুমি আর? ধ্যাৎ, লজ্জা করে বলতে। উফ, আর পারি না।
এমন সে তার নতুন বিবির নানা আবদার রাখে। বিবিকে এটা সেটা তোফা এনে দেয়, কিন্তু যুবতী বিবির যৌবনের আসল খিদে মেটাতে পারে না। বয়স হয়েছে যে তার, রোজ রাতেই বিবি যেই না মাথায় হাত বোলাতে শুরু করে অমনি ঘুম পেয়ে যায় তার। আর তারপর বাকি রাতটা বৃদ্ধ ভুট্টাওয়ালার মেয়ে জেগে বসে থাকে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, জমিন আসমান অনেক কিছু ভাবে। এইভাবেই রাতের পর রাত কেটে যায় বুড়ো কাজীর যুবতী বিবির। দিনের বেলা কাজী ব্যস্ত থাকে তার আদালতে, এদিকে একলা ঘরে সময় কাটতে চায় না বিবির। একবার জানলায় দাঁড়ায়, একবার বিছানায় এসে শোয়, আবার কখনো বসে বসে ভাবে আর কি বা করবে। এইভাবেই বিবির নিস্তরঙ্গ জীবনে একটার পর একটা দিন কেটে যায়। কিন্তু হঠাৎ ঝড় ওঠে তার জীবনে। একঘেয়ে নিস্তরঙ্গ জীবনে ডাকে বান। তার দরজায় এসে দাঁড়ায় যুবক ফিরোজ। আসসালামু আলাইকুম হুজুর আইন। সেদিন একলা ঘরে বিছানায় বসে খোলা জানলার দিকে চেয়েছিল বিবি। জানলার পাশের ফুল গাছটায় দুটি ছোট্ট পাখি খেলা করছে। সে পাখির নাম জানে না সে, কিন্তু ওদের খুনছুটি দেখতে ভারী ভালো লাগছিল তার। তখনই গম্ভীর পুরুষ কণ্ঠস্বরে ফিরে তাকাতে হয় তাকে। কে? জি, আমি ফিরোজ, কাজী সাহেবের নতুন দপ্তরি। দপ্তরি? দপ্তরি যে পরপুরুষ তা ভুলে যায় বিবি যান। মনে হয় কত দিনের যেন চেনা সেই মানুষটা। নকাব টেনে মুখ ঢাকার কথা আর মনে থাকে না বিবি জানে। আসুন না, আসুন, ভেতরে আসুন। জি হুজুর আইন। মালিকের বিবি ঘরে ডাকছে, তাও আবার প্রথম সাক্ষাতেই। ইতস্তত করে ফিরোজ, ভিতরে ঢোকে বটে, তবে খুব সংযতভাবে। বসুন এখানে। বিছানার একটা পাশ দেখিয়ে দেয় বিবি। জি। বললেই কি আর বসতে পারে সে মালিকের বিছানায়? একটা সদ্য নিযুক্ত কর্মচারী সে, বাঁধো বাঁধো লাগে তার। বসুন 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 না, দাঁড়িয়ে রইলেন কেন? কিন্তু শেষে বসতে হয়, বসতে হয় মালিকের বিবির নির্দেশে। পানি নেবেন? জি। আসলে হুজুর আইন আমাকে কাজী সাহেব পাঠালেন। কাজী সাহেবের নামটা শুনেই বিবি জানের মোহ ভঙ্গ হয়। ফিরোজকে দেখে একটা অদ্ভুত ঘোর লেগেছিল তার। মনে হয়েছিল যেন তার বহুদিনের স্বপ্নে দেখা শাহেজাদা এসে দাঁড়িয়েছে তার দরজায়। সেটা যে ফিরোজ বুঝতে পারেনি তা নয়, তাই সে কাজী সাহেবের প্রসঙ্গ টেনে আনে ইচ্ছে করেই। কাজী সাহেব? জি। কেন? জি, একজন বিচার চাইতে এসেছে ভেট নিয়ে। ভেট নিয়ে বিচার চাইতে এসেছে? জি, দুটো নরম তুলোর দলার মতো খরগোশ। কাজী সাহেব জানতে চাইলেন আপনার কি খরগোশ পছন্দ, আপনি কি পুষবেন? আপনি চাইলে পুষতে পারেন, নইলে ওটা বাবুর্চির কাছে তিনি পাঠাবেন। খরগোশের মাংস নাকি দারুণ খেতে হয়। হায় আল্লাহ, দুটো তুলোর দলার মতো খরগোশের মাংস খাবে কাজী সাহেব? জি, তাহলে ওগুলো আপনার এখানে নিয়ে আসি? না, কাজী সাহেবকে বলুন বিচার প্রার্থীর কাছে ভেট নেওয়া মানে ঘুষ নেওয়া। আমি ওসব একদম পছন্দ করি না। আমি চাই যার খরগোশ তাকে যেন ফেরত দিয়ে দেওয়া হয়। খরগোশ তো জানে বেঁচে যায়, কিন্তু ফিরোজকে নিজের দিল ও জান দিয়ে ফেলে বিবি। তারপর থেকে কথায় কথায় ডাক পড়তে শুরু করে ফিরোজের। কে আছিস রে? জি হুজুর আইন। তোদের কাজী সাহেবকে গিয়ে বল ফিরোজকে ভেতরে পাঠাতে। আমার কটা সামান এনে দিতে হবে বাজার থেকে। জি। আবার কোনো কোনো দিন কাজী সাহেব নিজেই ফিরোজকে পাঠায় বিবির খিদমত খাটতে। ফিরোজ মিয়া। হুজুর। তুমি এক কাজ করো, ভিতরে গিয়ে দেখো তোমাদের হুজুর আইনের কিছু আনতে টানতে হবে কিনা, তাহলে চট করে বাজার থেকে নিয়ে এসো গিয়ে। কিন্তু হুজুর, এখনো তো দপ্তরের অনেক কাজ বাকি। রাখো তো তোমার দপ্তর, দপ্তরের কাজ পরে করবে। তোমাকে যা বলছি সেটা আগে করো। এবং চুপে সারে কখন যে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে তারা দুটি প্রাণী সেটা টেরই পায় না। কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম কতদিন চলবে হুজুর আইন? আবার হুজুর আইন? এবার কিন্তু চিমটি কাটবো।
তখন বুঝবে। এই শোনো না, কি? চলো না আমরা দুজনে কোথাও পালিয়ে যাই। কি? পালিয়ে যাব? মানে? আমার এখানে একদম ভালো লাগে না। একটা বুড়ো ভাম, গায়ে বোটকা গন্ধ, স্নান করে না ঠিক মতো, ছি, ঘরে ঢুকলে গন্ধে ভরে যায়। রাতগুলো যে কিভাবে কাটাই আমি, সে শুধু আমিই জানি। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারি না। আরে শুধু কি তুমি একাই জেগে থাকো নাকি জান? আমারও তো একই দশা। সারা রাত শুধু তোমার কথা ভাবি। জানো, ঘুমোতে গেলেও চোখে ঘুম আসে না। তাই তো বলছি, চলো না আমরা পালাই। হ্যাঁ, মরতে, তাই তো? কেন মরতে কেন? আরে কিন্তু কাজী সাহেব জানতে পারলে একেবারে কেটে দুটুকরো করে দেবেন। আরে নাগাল পেলে তো, পালিয়ে গেলে আর নাগাল পাবে কি করে? আরে না, তুমি চেনো না ওনাকে। বুড়ো ভাম হলে কি হবে, ওনারা অনেক দূর পর্যন্ত নাগাল। কাজ করতে গিয়ে তো দেখেছি, খোদ সুলতান পর্যন্ত ওকে সমঝে চলে। আর আশেপাশে 10টা দেশের সুলতানরা ওকে খুব ভালো মতন চেনে, ওকে নেক নজরে দেখে। সুতরাং ওর নাগাল থেকে বাঁচা সহজ নয়। তাই ফিরোজ আর কাজীর বিবি পালানোর পরিকল্পনা মন থেকে মুছে ফেলে। আমাদের যা করতে হবে সেটা এখানে থেকেই করতে হবে, বুঝলে? উফ, কি অসহ্য। আরে অসহ্যের কি আছে? ওই বুড়ো আর কতদিন বলো? তারপর তো শুধু তুমি আর আমি, আর 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 তোমার বুড়ো বরের সম্পত্তি, হ্যাঁ, সবই তো নিজের নামে লিখিয়ে নিয়েছো। বুড়ো মরে গেলে ওর বিবি আর অলাদগুলোকে তাড়িয়ে দিয়ে আমরা দুজনে আয়েশ করবো। হ্যাঁ, আর ততদিন একা থাকবো নাকি? শোনো মিয়া, তুমি যদি বুড়োর ভয়ে আমার কাছে আসা বন্ধ করে দাও, দিন গোনো বুড়ো কবে মরবে, তবে আমি কিন্তু অন্য কারোর গলায় ঝুলে পড়বো। তুমি এ কি বলছো জান? ঠিকই বলছি। দরকার হলে বাড়ির ওই যে খোঁজা চাকরটা আছে, ওর সঙ্গে চুটিয়ে ইশক মোহাব্বত করব। ফিরোজ থাকতে আর তেমন করতে দিতে পারে কাজীর বিবিকে? সুতরাং নতুন এক খেলা শুরু হয়। তোমার মালিক যখন বাড়ি থাকবে না, তখন তোমায় আসতে হবে। হ্যাঁ, সে আসতে আমার আপত্তি নেই, বরং ভালোই হবে। কিন্তু বুঝবো কি করে যে সে বাড়ি নেই? তাও তো ঠিক, বুঝবে কি করে? আচ্ছা, একটা সংকেতের ব্যবস্থা করলে হয় না? কি সংকেত? এই ধরো, আমি যদি কোনোভাবে তোমাকে বোঝাতে পারি। দেখো, আমাকে বোঝাতে গিয়ে যেন অন্য কেউ না বুঝে নেয়, তাহলেই কিন্তু বিপদ। আরে না না, অন্য লোকে বুঝবে কেন? শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো বলো শুনি, কি বুদ্ধি? আমি ওই বারান্দার জানলায় রুমাল বেঁধে রাখবো। যখন তোমার মালিক বাড়ি থাকবে, তখন লাল রুমাল বেঁধে রাখবো, আর যখন সে বাড়ি থাকবে না, তখন সাদা রুমাল বেঁধে দেব। তফার ইন্তজাম। আরে বাহ, এ তো একেবারে খাসা বুদ্ধি। হ্যাঁ, সুতরাং সেদিন থেকেই রুমালের খেলা শুরু হয়ে যায়। ফিরোজও যথারীতি রুমালের সংকেত দেখে আসা শুরু করে। একদিন একটা দারুণ সুযোগ এসে পড়ে। সেদিন আদালত থেকে ফিরেই কাজী তাড়াহুড়ো শুরু করে। বিবিজান, ও বিবিজান, আরে কোথায় গেলে গো? আরে কি হলো? মাথায় কি আসমান ভেঙে পড়লো নাকি? আরে না গো না, ও আসমান ভেঙে পড়লে তো আমি এক হাতে সামলে নিতাম। আরো বড় কিসা, শেহজাদির শাদি লেগেছে। বলো কি হঠাৎ? আরে এসব সুলতান বাদশাদের ব্যাপার, এসব এমনই হয়। তাহলে তো তোমায় যেতে হবে গো, নইলে শাদি করাবে কে? যেতে হবে মানে এক্ষুনি যেতে হবে। আর আমি তো আসল লোক, আমি না গেলে শাদি হবে না। এক্ষুনি যাবে নাকি? দেরি করার জো আছে? খোদ সুলতানের সেনাপতি দাঁড়িয়ে আছে বাড়ির দরজায়, আমাকে নিতে এসেছে। হ্যাঁ, যাকে শোনো বিবিজান, আজ রাতে আমার ফেরা হবে না। শেহজাদির শাদি বলে কথা, আনন্দ ফুর্তি হবে, নাচ গান হবে, আমাকে কি আর ছাড়বে? সে আর বলতে। তুমি কিন্তু সাবধানে থেকো, আমি প্রহরীদের বলে দিয়েছি,
তারা দুজন পাহারায় থাকবে তোমার ঘরের দরজায়। সর্বনাশ! তাহলে ফিরোজ আসবে কি করে? এমন সুবর্ণ সুযোগ কি তাহলে হাতছাড়া হয়ে যাবে? না 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 না, ও কাউকে থাকতে টাকতে হবে না। সে কি, তাই বললে কি আর চলে? আমি থাকবো না বাড়িতে, রাতের বেলা কোনো বিপদ আপদ হলে? সে জানি না, কিন্তু ওই পাহারাদার থাকলে আমার ঘুম হবে না। আমি কি চোর না ডাকাত যে এভাবে পাহারা বসাবে? আহা, তুমি বুঝতে পারছো না বিবিজান। খুব বুঝেছি। তাহলে এক কাজ করো, আমাকে বরং গাড়োতে পুড়ে রেখে যাও। বেচারা কাজী আর কি করে, হাতে বেশি সময়ও নেই যে বিবিকে বোঝাবে। সুতরাং সে আর পাহারা বসায় না বিবির তোরে। তাড়াতাড়ি তৈরি হয়ে সে রওনা দেয় শেহজাদির শাদি করাতে। বিবিও মনের আনন্দে জানলায় সাদা রুমাল বেঁধে অপেক্ষা করতে থাকে ফিরোজের। ফিরোজও শেহজাদির শাদির খবরটা পেয়ে হিসাব করে, শেহজাদির শাদি, আর শাদি মানে তো কাজী সাহেবকে যেতেই হবে। আর শেহজাদি যখন, তখন আনন্দ ফুর্তিও হবে নিশ্চয়ই। সুতরাং কাজী গিয়েই ফিরে আসতে পারবে না। তার মানে আজ রাতটা, আজ সারা রাত, আজ রাত ভর চলবে। একবার দেখি তো জানলায় কি রঙের রুমাল বাঁধা আছে। কি রঙের আর? সাদা। সাদা রুমাল দেখে ফিরোজ তো বেজায় খুশি। যাই, তাড়াতাড়ি গোসল টোসল সেরে নিয়ে আতর মেখে ওখানেই যাই। হ্যাঁ। ফিরোজ মনের আনন্দে স্নান সারতে চলে যায়। এদিকে একটু পরেই কাজী ফিরে আসে হাঁপাতে হাঁপাতে। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে বিবিজানের তো মন নেচে ওঠে। ওই মনে হয় ফিরোজ এলো। সেও তৈরি হয়ে বসেছিল অনেকক্ষণ ধরে। এতক্ষণে সময় হলো তার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজ এমন মান করব যে। কিন্তু দরজা খুলতেই কোথায় ফিরোজ? দেখে দুজন সিপাহীর কাঁধে ভর দিয়ে খোদ কাজী দাঁড়িয়ে। তাকে দেখে তো বিবিজানের চোখ কপালে ওঠে। এ কি, তুমি? আমাকে একটু পানি দেবে বিবিজান? হ্যাঁ, এই তো আনছি। সিপাহীরা কাজীকে এনে বসিয়ে দেয় বিছানার উপর। বিবি ছুটতে গিয়ে পানি এনে দেয়। এক সিপাহী প্রশ্ন করে, হেকিম সাহেবকে তলব দেব হুজুর? না 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 না, ও সব করতে হবে না। তোরা এখন আয়। আপনার হালত কিন্তু ভালো লাগছে না হুজুর। আমার হালত আমার চেয়ে বেশি বুঝবি তুই? যা, বিদায় হ দেখি। আমাকে আর চটাস না। আমাকে আমার মতো থাকতে দে, যা। সিপাহীরা আর কি করে, চলে যায় তারা। বিবিজান তো কাজীর হালত দেখে মনে মনে খুব খুশি। এইবার বুড়োটা মরবে আর আমি মুক্তি পাবো। উফ, খুব জ্বালিয়েছে এতদিন। আমার আব্বা আম্মি জিনা হারাম করে ছেড়েছে, এবার বুঝবে। কিন্তু মুখে তো আর অমন বলা যায় না, তাই ওপরে ওপরে অভিমান করতে থাকে। কি হয়েছে গো তোমার? খুব কষ্ট হচ্ছে? আরে না না, কিচ্ছু হয়নি। ওই একটু হাঁপ ধরে গেছে। এই বয়সে কি আর এত ধকল সয় এই শরীরে? সুলতানের প্রাসাদে তো তুমি কোনোদিন যাওনি? কি বিশাল বিশাল এক একটা সিঁড়ি। ওই সিঁড়ি বেয়ে উঠতেই তো। থাক, আর তোমায় কথা বলতে হবে না গো। তুমি বরং শুয়ে পড়ো, আমি গোলাপের পানি দিয়ে তোমার গাটা মুছিয়ে দিই, কেমন? বিবির হাতে এমন সেবা যত্ন পাওয়ার সুযোগ কি আর ছাড়া যায়? কাজী সাহেব তো হাঁপাতে হাঁপাতেই নিজের পোশাক আশাক সব খুলে শটান শুয়ে পড়ে বিছানায়। বিবি গোলাপ পানি এনে কাজী সাহেবের সারা শরীর মুছিয়ে দেয়। কি গন্ধ রে বাবা! ইস, গা খিনখিন করে আমার, নোংরা লোক একটা। বিবির মোলায়েম হাতের ছোঁয়ায় কাজী সাহেবের ঘুম চলে আসে। সে দিব্যি ঘুমিয়ে পড়ে। কাজী সাহেবকে ঘুম পাড়িয়ে বিবি যায় স্নানে। ইচ্ছে আস্তাকুর ঘাঁটতে বললেও এত ঘৃণা লাগতো না আমার। গন্ধে একেবারে বমি হয়ে যাবে বোধহয়।
এদিকে হয়েছে কি, ফিরোজ মিয়া তো স্নান সেরে ভালো পোশাক পরে আতর মেখে এসে দাঁড়ায় কাজীর বাড়ির সামনে। বারান্দার জানলার দিকে দেখতেই মনটা আনন্দে নেচে ওঠে। সাদা রুমাল বাঁধা আছে জানলায়। সে তো আর জানে না যে কাজী ফিরে এসেছে। এদিকে কাজীর সেবা করতে গিয়ে বিবিও বেমালুম রুমালটা বদলাতে ভুলে গেছে। ফিরোজ মিয়া চারদিকটা ভালো করে দেখে নিয়ে চুপি চুপি এসে দাঁড়ায় কাজীর বাড়ির দরজার সামনে। খুব নিচু স্বর করে ডাকে সে তার প্রেমিকাকে। জানেমান, জানেমান, আরে কি হলো, কোথায় তুমি? জানেমান। ভেতর থেকে কোনো উত্তর আসে না। আসবে কি করে? কাজী সাহেব তো ঘুমোচ্ছে তখন, আর তার বিবি হামামে ঢুকে গোসল করছে গা ডোলে ডোলে। ফিরোজ দরজায় আলতো করে হাত ঠেকাতেই দরজা খুলে যায়। এ কি, তুমি দরজা খুলে রেখেছো কেন? তার মানে তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে, তাই না? ফিরোজ চুপি সারি দরজা দিয়ে গলে যায়। দরজাটা ভালো করে এঁটে দেয় ভেতর থেকে। কি জানি, যদি কেউ এসে পড়ে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে যে কেলেঙ্কারি হয়ে বসে আছে তা আর সে জানবে কি করে? সে তো বারান্দা পার করে সোজা এসে ঢোকে ঘরে। আরে, ঘরের দরজাও যে খোলা। তাতে কি, বরং তারই ভালো। ডাকাডাকি করতে হয় না। সে ঘরে ঢুকে বিছানায় তাকাতেই দেখে সাদা চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে আছে বিছানায়। ইস, স্নান করতে এত দেরি হয়ে গেল। জানেমান, জানেমান মনে হয় ঘুমিয়ে পড়েছে। ঘরে কোনো আলো নেই। বারান্দার চিরাগ থেকে দরজা দিয়ে যতটুকু আলো এসে পড়ছে তাতেই ফিরোজ যা ঠাহর করার করে নেয়। সে আর দেরি করে না, শটান উঠে পড়ে বিছানায়। উঠেই জড়িয়ে ধরে ওই চাদর মুড়ি দেওয়া মানুষটাকে। জড়িয়ে ধরে রীতিমতো আদর শুরু করে দেয়। চুমুর পর চুমু দিয়ে একেবারে ভরিয়ে দেয় ওই চাদরের ওপর থেকেই। এদিকে কাজীও বুঝতে পারে না কে তাকে জড়িয়ে ধরেছে। সে ভাবে তার বিবি বুঝি আদর করছে। সেও ঘুম ভেঙে আদরের মজা লুটতে থাকে। জড়িয়ে ধরে ফিরোজকে। ফিরোজ তো বহুত মজা পেয়ে যায়। বেশ এক প্রস্থ চুমুটুমু খেয়ে ফিরোজ গদগদ গলায় বলে, আমার জানেমান, আমার জান, তুমি, তুমি আমার জিন্দেগি, আমার দিলবার তুমি। আজ, আজ আর কোনো ভয় নেই। তোমার বর ওই বুড়ো কাজী আজ আর আমাদের জ্বালাতে আসবে না। এসো, আজ আর কোনো কসুর বাকি রাখবো না। বহুত নসিব করে, বহুত নসিব করে এরকম গোটা একটা রাত পেয়েছি আমরা। জানেমান। ফিরোজের গলা শুনে কাজী তো চমকে ওঠে। অন্ধকারে সে তো আর চিনতে পারে না। সে জিজ্ঞেস করে, তুই কে রে? বিবিজানের বদলে হঠাৎ কাজীর গলা শুনে ফিরোজও ভয় পেয়ে যায়। এই গলা তার বেশ চেনা। তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা রক্ত বয়ে যায়। এদিকে পালাতেও পারে না। কাজী তো আগেই তাকে নিজের বিবি ভেবে জড়িয়ে ধরেছিল চাদরের ওপর দিয়ে। এবার তাকে আরও শক্ত করে চেপে ধরে। সে অন্ধকারের মধ্যেই হাতড়াতে হাতড়াতে কাজী সাহেবের দাড়িটা ঠাহর করতে পারে। না, আমি ঠিক। এই চোর চোর চোর, কে আছিস? এক্ষুনি আয়, চোর! মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কাজী সাহেব ফিরোজকে জাপটে ধরে চিৎকার শুরু করে দেয়। ফিরোজ প্রথমে একটু ছটফট করে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। শেষে কাজী সাহেবের চাপে তার দম বন্ধ হয়ে আসে। কাজী সাহেব বুড়ো হলে কি হবে, বুড়ো হারেও ভেলকি দেখিয়ে ছাড়ে। সিপাহীরা তো কেউ আসে না তার ডাকে। সবাই গেছে শেহজাদির শাদির দাওয়াতে। কাজী একাই ফিরোজকে এমন জাপটে ধরে যে ফিরোজ বেহুশ হয়ে যায়। কাজী ওই অন্ধকারের মধ্যেই হাতড়ে বিছানায় রাখা বড় তরঙ্গটা খুঁজে পেয়ে যায়। ফিরোজকে টেনে ওটার মধ্যে ভরে আটকে দেয় সে।
এদিকে চেঁচামেচি শুনে ছুটে আসে বিবিজান। সে ব্যাপারটা বুঝতে পারে। ইস, দেখেছো, আমি তো একেবারে ভুলে গেছিলাম। রুমালটা বদলে দেওয়া উচিত ছিল আমার। এবার কি করি? সে আর সামনে আসে না, দরজার আড়াল থেকে সব দেখে। তারপর সোজা ছোটে হাকিম সাহেবের বাড়ি। হাকিম সাহেব তখন সবে তৈরি হয়ে বের হচ্ছেন শেহজাদির শাদিতে যাবেন বলে। বিবি গিয়ে তাকে নিজের পরিচয় দেয়। আমি কাজী সাহেবের বিবি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন। তা আপনি কেন এলেন? কাউকে পাঠালেই তো পারতেন। কাকে পাঠাই? সবাই তো গেছে শেহজাদির শাদির দাওয়াত খেতে। ও হ্যাঁ, আমিও তো সেখানেই যাচ্ছি। রোগী দেখে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল, নইলে এতক্ষণে আমি ওখানে চলেই যেতাম। যাকে ছাড়ুন। রাস্তায় আস্তে আস্তে শুনলাম কাজী সাহেব নাকি অসুস্থ হয়ে পড়েছেন। তা আমাকে কি যেতে হবে? না না, তার দরকার নেই। আসলে উনি ক্লান্ত, রাতে ঘুমোতে পারেন না, তো তাই অসুস্থ হয়ে পড়েছেন। সে কি, রাতে ঘুমোতে পারেন না কেন? সে আর নিজের মুখে কি করে বলি বলুন? নতুন বিবি পাশে থাকলে কি আর পুরুষ মানুষের ঘুম আসে? বুঝতে পেরেছি। তাই বলছিলাম, উনি পাঠালেন আমাকে। আপনার কাছে যদি কড়া কোনো ঘুমের দাওয়াই টাওয়াই আছে তো, মারাত্মক কড়া ঘুমের দাওয়াই আছে। শুধু নাকের সামনে একটু ধরতে হবে, তাহলেই একেবারে গভীর ঘুম, পাক্কা 3 দিন ঘুমিয়ে থাকবে। সেই দাওয়াই কি একটু দেওয়া যাবে? কেন যাবে না, এক্ষুনি দিচ্ছি। আপনি একটু সবুর করুন। বিবি হাকিমের কাছ থেকে ঘুমের দাওয়াই নিয়ে আসে। ততক্ষণে তো কাজী বাড়ি মাথায় করেছে, তার বিবিকে পাওয়া যাচ্ছে না। এদিকে একটা কে না কে এসে তার বিবির সঙ্গে ইশক মহব্বত করতে গেছে। অন্ধকারে সে তো আর ফিরোজকে চিনতে পারেনি। বিবি বাড়িতে ঢুকতেই কাজী একেবারে হামলে পড়ে। এই যে, কোথায় গেছিলে? কেন? হাকিম সাহেবের কাছে। বিবি এমন ভান করে যেন কিচ্ছু জানে না সে। হাকিম সাহেবের কাছে? হ্যাঁ, এই তো তোমার জন্য দাওয়াই নিয়ে এলাম, এই দেখো না। কাজীর দিকে হাতটা বাড়িয়ে দেয় বিবিজান। কাজী দেখে সত্যি একটা দাওয়াইয়ের শিশি বিবিজানের হাতে। বিবি আর কিছু বলার সুযোগ দেয় না কাজীকে। তাকে ঘুম পাড়িয়ে ফিরোজকে তোরঙ্গ থেকে বের করতে হবে তো। তাই সে শিশিটা খুলে কাজীর নাকের সামনে ধরে বলে, দেখো দেখো, কি সুন্দর গন্ধ দাওয়াইটার। দাওয়াইটার গন্ধ কাজীর নাকে যেতেই বুড়ো কাজী লুটিয়ে পড়ে মাটিতে। যাক বাবা, দাওয়াই কাজ করেছে তাহলে। কাজীকে ফেলে রেখেই বিবি একটা চিরাগ নিয়ে ছুটে যায় তোরঙ্গর দিকে। তোরঙ্গর ডালাটা খুলতেই ফিরোজকে দেখতে পায়। জলদি বেরিয়ে এসো, জলদি জলদি। তুমি আমাকে বাঁচালে। জানো, ওই বুড়োটা আমাকে একেবারে মেরেই ফেলতো আজকে। মেরে ফেলতো? একটা বুড়োর সঙ্গে পারে না, সে আবার আসে ইশক মহব্বত করতে। বুড়ো তোমায় যদি ওভাবে ধরতো না। পারলে তো ধরবে, দেখো গিয়ে বারান্দায় লুটিয়ে পড়ে আছে। ফিরোজ তো বিশ্বাসই করতে চায় না। শেষে কাজীকে ভালো করে দেখে বেশ কয়েকবার ঠেলে গুঁতিয়েও যখন দেখে উঠছে না, তখন বেশ ভয় হয় তার। হ্যাঁ, মেরে ফেললে নাকি? আমি অত বোকা নই, বুঝলে? তাহলে উঠছে না কেন? আরে ঘুমোচ্ছে। হাকিম সাহেবের কড়া ঘুমের দাওয়াইয়ের জাদু, একবার শুঁকেই ঘুমিয়ে পড়েছে। ও কবরে ঢুকিয়ে দিলেও এবার উঠবে না। দফা, আরে খাসা বুদ্ধি তোমার জান। তাহলে এবার আমি পালাই এখান থেকে। এই দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কোথায়? কেন, বসে থাকবো নাকি এখানে? কখন ঘুম থেকে উঠবে তোমার বর, তারপর আমাকে ফাঁসি দেবে। কিন্তু তার আগে লোকটাকে বিছানায় শুইয়ে দিয়ে যাও। আমি মেয়ে মানুষ, ওসব পারবো নাকি? বিবিজানের নির্দেশে ঘুমন্ত কাজীকে ফিরোজ বিছানায় শুয়ে দেয়।
এবার কিন্তু আরো একটা কাজ আছে। কি? আস্তাবল থেকে একটা গাধা নিয়ে এসো তো। গাধা? কেন? গাধা কি হবে? বারে, ঘুম থেকে উঠে তোরঙ্গ খুলে যখন দেখবে ফাঁকা, তখন তো আমায় চেপে ধরবে। তখন কি বলবো? সুতরাং আস্তাবল থেকে একটা গাধা নিয়ে আসে ফিরোজ। সেটাকে তোরঙ্গের মধ্যে ভরে তোরঙ্গটা বন্ধ করে দেয়। কেটে যায় 3 দিন। এর মধ্যে বিবি শুধু বুদ্ধি করে গাধাটাকে ওই তোরঙ্গর মধ্যেই দানা পানি দিয়ে জিয়ে রাখে। আর সারা শহর জেনে যায় কাজী সাহেব ঘুমোচ্ছেন। সে যে অসুস্থ হয়ে পড়েছিল সে খবর তো আগেই ছিল সবার কাছে। 3 দিন পর ঘুম ভাঙে কাজী সাহেবের। ঘুম তাহলে ভাঙলো হুজুরের? তাহলে এবার পানি আনতে বলি। হুজুর একটু চোখে মুখে পানি দিন। ঠিক তখনই মনে পড়ে তোরঙ্গের কথা। কাজী লাফ দিয়ে ওঠে। দাঁড়াও, আগে সিপাহী ডাকো। সিপাহীর নাম শুনে বিবি এমন ভান করে যেন আসমান থেকে পড়েছে। সিপাহী? সিপাহী কি হবে হুজুর? তুরন্ত ডাকো, সময় নষ্ট করো না। বিবি তো জানে সিপাহী কেন ডাকছে কাজী সাহেব। মনে মনে হাসি বিবি যান। ভালোই করেছে বেটা সিপাহী ডেকে, আমার কাজটা আরো সুবিধা করে দিচ্ছে। বিবি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাঁক পারে। এই কে আছিস? সিপাহীদের ডাকতো, বল কাজী সাহেব ডাকছেন। কাজী সাহেব ডাকছেন? সিপাহীরা তো বিবির ডাক শুনে ছুটে আসে। সেলাম ঠুকে দাঁড়ায় কাজী সাহেবের সামনে। কাজী তাদের হুকুম দেয়, ওই তোরঙ্গটা খোল। সাবধান, ওর মধ্যে একটা আস্ত শয়তান আছে, দেখিস যেন পালাতে না পারে। কাজী সাহেব সিপাহীদের তোরঙ্গটা দেখিয়ে দেয়। তারা সেটা খুব সাবধানে খুলতেই তার থেকে গাধাটা বেরিয়ে পড়ে। গাধাটা বেরিয়েই বিকট চিৎকার জোরে, ওরে থামা থামা থামা, বের করে নিয়ে যাও ওটাকে। সিপাহীরা তো বেকুব বনে যায়, শয়তান কোথায়? তোরঙ্গ খুলে তো একটা গাধা বের হয়। গাধাটাকে কাজী সাহেবের হুকুমে বের করে নিয়ে যায় সিপাহীরা। কাজী সাহেব জেগেছে শুনে বাকি নফর চাকররাও পায়ে পায়ে এসে দাঁড়িয়েছিল ঘরের দোরে। আরও এসে দাঁড়িয়েছিল সিপাহী ডাকতে শুনে। সবাই ভেবেছিল কোনো তামাশা হবে বুঝি। তারা তো আর আসল খবর জানে না। তোরঙ্গ থেকে গাধা বেরোনোটাই তারা ভেবে বসে দারুণ তামাশা। তামাশা শেষ হতেই কাজীর হুকুমে তারাও আস্তে আস্তে সরে যায়। তোরা এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা সবাই, যা যা। খালি ফাঁকি মারার ফিকির। সবাইকে সরিয়ে দিয়ে কাজী তার বিবিকে নিয়ে পড়ে। কোথায় গেল? কি? মিথ্যে কথা বলো না বেগম। এই তোরঙ্গে আমি একটা ইনসানকে ভরেছিলাম। হায় আল্লাহ, ইনসান মানে কোনো औरत বুঝি? এ আমার কি হলো গো? আবার কোনো औरत মানুষটার উপর জাদু করলো গো। চুপ করো, আমি সব বুঝি। আমার খুব মনে আছে, সেই লোকটা তোমার কথা বলছিল। কি যেন বলছিল? দাঁড়াও, হ্যাঁ, বলছিল জানেমান, জান, কোনো কসুর বাকি রাখবো না। কে ওই লোকটা? নিশ্চয়ই তোমার কোনো আশিক। কাজীর বিবি বোঝে যে কাজী সব ধরে ফেলেছে। তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। এমনটা যে হবে সেটা তো অনেক দিন আগে থেকেই আঁচ করেছিল, আর তার জন্য অন্য গল্প সাজিয়ে রেখেছিল সে। তোমার কি হয়েছে গো? সেদিন শেহজাদির শাদি থেকে ফিরে এলে 7 তাড়াতাড়ি, তারপর একটা গাধাকে ঢুকিয়ে রাখলে তোরঙ্গে। আজ আবার বলছো আমার কোনো আশিক। নাকামি করো না, আমি জানি তুমি সব জানো। কি জানি গো? আবার ওই নাকামি করছো? সত্যি করে বলো, কে তোমার ওই আশিক? বলো। তুমি এমন কথা বলতে পারলে? তুমি আমার মালিক হয়ে আমাকে এমন কথা বলতে পারলে? আমার আশিক? আমার কি হলো গো? খামোশ! তুমি কি ভেবেছ আমি কিছু বুঝি না? শোনো বিবিজান, আমি কাজী,
মামলা আসার প্রথম দিনেই বুঝতে পারি কি ঘটেছে, কে দোষী নয়। বুঝেছ? মামলা শুনেই পরিষ্কার হয়ে যায় সবকিছু। কিন্তু কি করব, আইন ভেঙে তো আর আমি কিছু করতে পারি না। আর আইনের চোখ বাঁধা, প্রমাণ ছাড়া কিছুই গ্রাহ্য হয় না। তাই আমি বসে থাকি প্রমাণের আশায়, আর এই ফাঁকে অপরাধী খালাস হয়ে যায়। তাই বলে আমাকে বোকা ভেবো না বিবিজান। আমি বুঝতে পেরেছি তোমার জীবনে কোনো দ্বিতীয় পুরুষ আছে। বলো কে সে? কাজীর এমন জেরার মধ্যেও নিজেকে সংযত রাখে বিবিজান। কারণ একটাই, তার আব্বা আম্মির ওপর এই কাজী মানুষটা যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার প্রতিশোধ নেওয়ার মুহূর্ত এসেছে। এমন মুহূর্ত হয়তো সে আর পাবে না জীবনে। এই সময় ছোট্ট একটা ভুল অনেক বড় পরিণতি ডেকে আনতে পারে। সে দাঁতে দাঁত চেপে অস্বীকার করে ফিরোজের সঙ্গে তার সম্পর্কের কথা। ফিরোজের নাম সে তোলেই না, কিন্তু কাজী তো নিজেকে সংযত রাখতে পারে না। সে ভালোবেসে ফেলেছিল ওই ভুট্টার খই বিক্রেতার মেয়েটাকে। তার এমন বেঈমানি সে মেনে নেবে কি করে? সে উত্তর না পেয়ে উন্মাদ হয়ে ওঠে। বলো বেগম, বলো কে সেই পুরুষ? বলো, নইলে আমি কিন্তু তোমায়। দেওয়ালে ঝোলানো চাবুকটা হাতে তুলে নেয় কাজী। সপা বসিয়ে দিতে থাকে তার বিবির পিঠের ওপর। চিৎকার করে ওঠে বিবি যন্ত্রণায়। চিৎকার শুনে লোক জড়ো হয়ে যায়। ফিরোজ সিপাহীদের বলে বিবি জানকে বাঁচায় কাজীর হাত থেকে। এই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মেয়েটা লাশ হয়ে যাওয়ার পরে বাঁচাতে যাবে? হ্যাঁ, যাও, তোমাদের কাজী সাহেবকে থামাও, যাও। সিপাহীরা কাজী সাহেবকে আটকায়। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। আমি ওকে খুন করে ফেলবো। বেঈমান औरत, খুন করবো আমি। সেদিন বিশেষ আদালত বসে সুলতানের দরবারে। কাজী সাহেবের বিচার শুরু হয়। সুলতান সব শুনে বলে, কিন্তু কাজী সাহেব, তোমার তোরঙ্গ থেকে তো গাধা বেরিয়েছিল, সবাই দেখেছে। তাহলে তুমি কাকে আটকেছিলে তোরঙ্গে? আমি আল্লাহর নামে হলফ করে বলছি হুজুর, ওই তোরঙ্গে আমি আমার বিবির আশিককে আটকেছিলাম। তার প্রমাণ দিতে পারবে? প্রমাণ আর কি দেবে কাজী? কিছুই তো দিতে পারে না। সুতরাং আমি যা বুঝলাম তাতে কাজী সাহেবের বয়স হয়েছে, এখন বিশ্রামের প্রয়োজন। সুতরাং তুমি বিশ্রাম নাও কাজী সাহেব। তোমার আর বিচার করে কোনো। না হুজুর, না, মেহরবানি করে এমন রায় দেবেন না হুজুর। আমার কোনো দোষ নেই। দোষ কি সত্যিই নেই? ওই সেই ভুট্টার খই বিক্রেতা বৃদ্ধ ও তার বিবিকে উত্ত্যক্ত করা, তাদের একমাত্র মেয়ের একের পর এক শাদী ভেঙে দেওয়া, তারপর নিজের অলাদের থেকে ছোট সেই মেয়েটার সঙ্গে শাদী করা, এগুলো কি দোষ নয়? কিন্তু এই সব দোষের শাস্তি দেবে কে? তাই তো কাজীর মাথা খারাপ হয়ে গেছে। প্রমাণ করতে হয় সেই গরিব ভুট্টার খই বিক্রেতার মেয়েকে। আইন যে এমনই, প্রমাণ ছাড়া কিচ্ছু মানে না। আর ফিরোজ মিয়া, তার কি হয়? ফিরোজ মিয়া, সে তো এই খেলার একটা খুঁটি মাত্র। খেলার শেষে হারজিতটা বড় হয়ে যায়, ঘুঁটির খবর কে রাখে? এই কাহানিতে তুমি আইনের একটা বড় দিক তুলে ধরলে বেগম। সত্যিই তো, সব কিছু সত্যির কি প্রমাণ থাকে? আমিও যখন বিচার করি আমার দরবারে, তখন এমন অনেক হয়েছে প্রমাণের অভাবে অপরাধীও ছাড়া পেয়ে গেছে। কিন্তু হুজুর, এই কাহানিতে তো প্রমাণের অভাবে আসল অপরাধী শাস্তি পায়। মাথা খারাপ হয়ে গেছে বলে কাজী সাহেবকে বরখাস্ত করে সুলতান। আর নিজের সম্পত্তি তো অনেক আগেই সে লিখে দিয়েছিল তার নতুন বিবির, মানে সেই ভুট্টার খই বিক্রেতার মেয়ের নামে। তার মানে বলছো এখানে সর্বহারার জয় হয়? সর্বহারা কি না জানি না হুজুর, ওসব নীতিশাস্ত্রের কথা।
তবে একটা গরিব আব্বার মেয়ের জয় হয়। দারুণ দারুণ কাহানি, দারুণ। আচ্ছা, এই সর্বহারা কি? আবার সেই তত্ত্ব কথা টেনে আনছো দুনিয়াজাদ। পরে তোমাকে বলবো, বরং এখন কাহানি শুনি। তুমি বলো বেগম, তারপর কি হলো বলো। তারপর তো কাহানি শেষ হয়ে যায়। বাকিটা আপনি নিজের মতো করে গড়ে নিন হুজুর। হ্যাঁ, সে না হয় আমি গড়ে নিলাম। ধরো ফিরোজ মিয়ার একটা ফুটফুটে সুন্দরী মেয়ের সঙ্গে শাদী হয়ে গেল। আমি হলে তো ফিরোজকে কাজই করে দিতাম, আর তার বিবি করতাম এই ভুট্টার খই বিক্রেতার মেয়েটাকে। তাও কখনো হয় নাকি দুনিয়াজাদ? সে যে শাদী করে ফেলেছে কাজীর সঙ্গে। ওই বুড়ো কাজীর সঙ্গে? ওটাকে কি শাদী বলা চলে নাকি? ও তো একটা চুক্তি, নিজের আব্বা আম্মিকে বাঁচাতে একটা চুক্তি। এবার কিন্তু হুজুর দুনিয়াজাদি তত্ত্ব কথা শুরু করেছে। এই না, আমি আরো কাহানি শুনতে চাই। ও আপা, শুরু করো না নতুন কাহানি। হুজুরের হুকুম ছাড়া? হুকুম দিলাম, শুরু করো বেগম। জি হুজুর, এবার এক মূর্খ মৌলবীর কাহানি শোনাই আপনাকে। মূর্খ মৌলভী? কি বলছো বেগম? মৌলভী আবার মূর্খ হয় নাকি? কেন হয় না? হতেই পারে। এ তো হামেশাই হচ্ছে। মূর্খরা লেখাপড়ার ব্যবসা ফেঁদে বসেছে। কিন্তু সামলাচ্ছে কি করে? শঠের কি আর ছলের অভাব হুজুর? তুমি আর ছল করো না, কাহানিটা বলো বেগম। জি হুজুর, তো সে এক বাউন্ডুলে ছেলে ছিল। নাম ছিল তার হামিদ। হামিদের পেটে বিদ্যার ছিটে ফোঁটা ছিল না। সে ওর সঙ্গে নানা ছল বাহানা করে রোজগার করত, তাই দিয়েই তার পেট চলত। কিন্তু এভাবে আর কদিন চলবে বলতো হামিদ? কদিন তুই লোককে এভাবে ছলচাতুরি করে ঠকাতে পারবি? আরে চিন্তা করিস না দোস্ত, ওই আল্লাহ আছে না উপরে, তিনি ঠিক কিছু না কিছু একটা বাতলে দেবেন। কি? তোর মতো একটা ঠকবাজকে? কেন রে, ঠকবাজ বুঝে আল্লাহর বান্দা হতে পারে না? আল্লাহকে মানতে পারে না? না, পারে না। তাহলে সে মানুষ ঠকাতে পারে না। মানুষ ঠকাই না তো আমি? কোথায় ঠকাই? মিছে কথা বলিস না ভাই, মিছে কথা বলে আর গুনাহ বাড়াস না। আরে মিছে কেন বলবো? আল্লাহর কিরা কেটে বলছি, আমি যা করি আল্লাহর নির্দেশে করি। আল্লাহই তো আমাকে পথ দেখান। হামিদ আল্লাহর নামে দোষ চাপালে হবে কি? আসলে তো আল্লাহ এসব ঠকবাজি পছন্দ করেন না। তার চোখে তো মানুষ ঠকানো গুনাহ, আর হামিদ গুনাহগার, এবং গুনাহগারদের শাস্তি তো হবেই। সুতরাং কিছুদিনের মধ্যেই হামিদের ছল চাতুরির ধান্দায় মন্দা দেখা দেয়, আর লোক তাকে বিশ্বাস করে না। এভাবে আর হবে না, নতুন কিছু ফন্দি বের করতে হবে। নতুন ফন্দি ভাবতে থাকে হামিদ। শেষে একটা ফন্দি খেলে যায় মাথায়। কিন্তু এখানে এসব করা যাবে না। এই শহরের সবাই আমাকে চিনে ফেলেছে, অন্য কোথাও যেতে হবে। নতুন ফন্দি মাথায় নিয়ে হামিদ তাই শহর ছাড়ে। শহর থেকে অনেক দূরে, যেখানে কেউ তাকে চেনে না, এমন একটা গ্রামে পৌঁছে যায় হামিদ। এই গ্রামে কোনো মাদ্রাসা নেই, ছেলেগুলো সারাদিন মাঠে মাঠে খেলে বেড়ায়। এমনই একটা জায়গা খুঁজছিল হামিদ। সে সেই গ্রামে একটা মাদ্রাসা খুলে বসে। সাদা কুর্তা, সাদা পাজামা, মাথায় টুপি পরে পাক্কা মৌলবীর মতো সাজে সে। হাতে আবার একটা ছড়ি নেয়। কিন্তু পড়াবে কি সে? সে তো নিজেই লেখাপড়া জানে না। বাচ্চারা শোনো, কেউ কাউকে কিছু শেখাতে পারে না। সে কি হুজুর, আমরা তো আপনার কাছে লেখাপড়া শিখতে এসেছি। আহা, লেখাপড়া কোনোদিন শেখানো যায় না বেটা, নিজেকে শিখতে হয়। নিজে শিখতে হয়? তাহলে সবাই মৌলবীর কাছে লেখাপড়া শিখতে যায় কেন? মৌলভী বলে দেন কোনটা শিখতে হবে আর কোনটা শিখতে হবে না। এই যেমন আমি বলে দিচ্ছি তোমাদের। তোমরা কিতাব এনেছো তো সবাই? হ্যাঁ। খোলো খোলো, কিতাব খোলো, তারপর পড়া শুরু করো। বাচ্চারা কিতাব খুলে পড়তে শুরু করে, আর হামিদ হাতের ছড়িটা নিয়ে একবার এদিক থেকে ওদিকে আর একবার ওদিক থেকে এদিক পায়চারি করতে থাকে। এইভাবেই একে একে দিন কাটতে থাকে।
বাচ্চাদের আব্বা আম্মিরাও সময় অসময় এটা সেটা ভেট দেয় হামিদকে, তাই দিয়ে দিব্যি চলে যেতে থাকে তার। কিন্তু তবুও তার মন ভরে না। এভাবে হবে না, একটা বড় কোনো দাও মারতে হবে। কিন্তু কি করা যায়? এই গ্রামের তো সবকটাই একেবারে ভিখারির জাত। কিন্তু সে দাও মারবে কি? ওপরে আল্লাহ আছেন, তিনি এসব লোক ঠকানো মোটেই পছন্দ করেন না। তার উপরে আবার মাসুম বাচ্চাদের ঠকাচ্ছে হামিদ। সুতরাং একদিন বিপদে পড়তে হয় হামিদকে। একদিন সে বসে বসে ঢুলছে, বাচ্চারা সেই মৌকায় একটু খেলে নিচ্ছে নিজেদের মতো করে। ঠিক তখনই এক মহিলা এসে উপস্থিত। মৌলভী সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনিই বাঁচান আমায়। মহিলার ডাকে ঘুমের আমেজটা একেবারে মাটি হয়ে যায় হামিদের। সে বিরক্ত হয়ে বলে, আহ, কি হয়েছেটা কি? বলি আসমান ভেঙে পড়েছে নাকি মাথায়? জি না হুজুর, একটা খাত এসেছে শহর থেকে। খাত? শহর থেকে? জি হুজুর, আমার স্বামী পাঠিয়েছে তার এক দোস্তের হাতে। তো আমি কি করব? আপনি যদি মেহেরবানি করে খাতটা পড়ে দেন একবার। খাত পড়ে দেবে হামিদ? এবার তো তার মাথায় গোটা আসমান ভেঙে পড়ে। যা দেখলে দুনিয়াজাদ, আজও সেই একই কাণ্ড হলো। কি কাণ্ড হুজুর? ঠিক একদম মোক্ষম জায়গায় এসে সময়টা শেষ হয়ে গেল। এ আর নতুন কথা কি? আচ্ছা বেগম। জি হুজুর। এই খাতটা নিয়ে হামিদ কি করলো সেটা একটু বলে দেওয়া যায় না? সে কি করে বলি বলুন হুজুর, আপনার হুকুম বলে কথা, খেলাপ করি কি করে? উফ বেগম, অসহ্য। সেই কবে কি একটা হুকুম দিয়েছিলাম, আজও তার জের চলছে। সে তো চলবেই হুজুর, নইলে আপা ওই যে কথাটা বলল সেটা হবে কি করে? কোন কথাটা দুনিয়াজাদ? ওই যে দিনের শেষে তো আপার কাছেই ফিরে আসতে হবে আপনাকে হুজুর। এবং আমাদেরও ফিরে আসতে হবে বেগমের কাছে, নইলে যে পরে কি হলো তা জানাই যাবে না। জানতে হবে না হামিদ কি করলো শেষ পর্যন্ত? তার ছলচাতুরি ধরা পড়ে গেল সবার কাছে, নাকি এবারও সে বুদ্ধি করে রেহাই পেয়ে গেল? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, মেয়ে চিত্রাঙ্গী রয়, বিবি শ্রমণা রয় চৌধুরী, লোক শেখর, কাজী ইন্দ্রনীল ভাদুড়ী, ফিরোজ অর্ঘ্যমাল্য মাইতি, হাকিম ও সুলতান সুদীপ্ত ঘোষ, হামিদ এবং সিপাহী সায়ন্তন ঘোষ, দোস্ত আর্য জানা। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।